सीतापुर नामेर एक ग्रामे किरण नामेर एक मेये थाकतो। किरणेर मा बाबार मृत्यु हये जाय आर से निजेर काकू काकिमार साथे थाकतो। तार काकू काकिमा किरणके दिये बाड़ीर समस्त काज करातो। एत बेशी काज करा सत्त्वेও किरणेर काकिमा ताके खाबार खेते दित ना, जेजन्य किरण प्राय किछु ना खेये घुमिये पड़तो। किरणेर छवि आँकार खूब शख छिलो, ताई से माटितेई काठ दिए छवि आँकते थाकतो, जे कारणे तार काकिमा ताके खूब मारतो आर बोलतो, तुई शुधु एई बेकार काज करतेई भालोबासिस, बाड़ीर काছে तो तोर एकटू मन लागे ना, एई सब जिनिसेई मन लेगे थाके शुधु। काঁদতে काঁदते কাকিমা আমি তো সব কাজ সেরে এসেছি যেগুলো তুমি করতে বলেছিলে, তবু তুমি কেন আমায় এত মারো? প্রথমে চড় মারে, তারপর বলে, বেয়াদব মেয়ে, আমার মুখে মুখে তর্ক করবি? আজ তোকে কিছু খেতে দেব না, এইখানেই মর খিদের জ্বালায়। পরের দিন সকালে কাকিমা কিরণকে জল গরম করার জন্য বলে। কিরণ সেটা করেও দেয় আর কাকিমাকে বলে বাথরুম চলে যায়। কাকিমা ভুলে যায় আর নিজের ভুলে নিজের উপর সেই জল ঢেলে ফেলে আর রেগে কিরণকে বলতে লাগে, আমায় গরম জলে পুড়িয়ে মারতে চাস তুই? না কাকিমা, আমি তোমায় আগেই বলেছিলাম যে জল খুব গরম। কাকিমা সেই বাকি জলটা কিরণের গায়ে ঢেলে দেয়। কিরণের শরীর পুড়ে যায়। কিছুদিন পরে কিরণ বাইরে একা খেলা করছিল আর একটা মেয়ে জেনে শুনে তাকে ধাক্কা মেরে দেয় আর কিরণ খুব আহত হয়ে পড়ে। সে নিজের কাকিমাকে গিয়ে সেই মেয়েটার বিষয়ে বলতে লাগে, কিন্তু কাকিমা ওকেই ঘুরে বকতে থাকে, তোর কি দরকার ছিল বাইরে গিয়ে খেলার? বাড়ির কাজে তো অষ্টরম্ভা, শুধু বাইরে গিয়ে খেলবে। কিরণ খুব কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সে আবার ছবি আঁকতে শুরু করে। যখনই ছবিটা পুরো হয়ে যায়, কিরণের চোখের জল ওই ছবিটার উপর পড়তে লাগে, যা থেকে একটা পরী প্রকট হয়। কিরণ খুব বেশি ভয় পেয়ে যায় আর কাঁদতে দেখে কিরণকে পরী জিজ্ঞাসা করে, কি হয়েছে কিরণ, তুমি তো কাঁদছো কেন? তুমি কে আর আমার নাম কি করে জানলে? আমি একটা পরী, স্বর্গলোক থেকে এসেছি। তোমার চোখে জল দেখে আমি এই পৃথিবীতে প্রকট হয়েছি। আমার চোখের জল দেখে? তুমি কি সত্যিকারের পরী নাকি? হ্যাঁ, আমি সত্যিকারের পরী। আর যে বাচ্চারা স্বচ্ছ মনে ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করে তাদের জন্য ভগবান আমাদেরকে এখানে পাঠিয়ে দেন। তাছাড়া তুমি এত কাঁদছিলে কেন? আমার মা বাবা এই পৃথিবীতে আর নেই, আর কাকু কাকিমা আমায় ভালোবাসে না। সব কাজ করে দেওয়ার পরও আমার সময় মতো খাবার দেয় না। তুমি আর চিন্তা করো না কিরণ, আমি তোমায় একটা জাদু পেন্সিল দিচ্ছি, যার পরে তোমার আর কখনো কাঁদতে হবে না। আমি এই পেন্সিলটা নিয়ে কি করব? আমি তো এখন পেন ব্যবহার করি। হাসতে হাসতে, কিরণ, তোমার ছবি আঁকার খুব শখ, আর এটা কোনো সাধারণ পেন্সিল নয়, এটা একটা জাদু পেন্সিল। এটা দিয়ে তুমি যা ছবি আঁকবে সেটা সত্যি সত্যি প্রকট হবে তোমার সামনে। খুশি হয়ে বলতে লাগলো, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি বলছি, কিন্তু এটা শুধু সাহায্যের জন্য দিলাম, তোমার আর গরিবদের জন্য। পরী ওখান থেকে এটা বলে চলে যায়। কিরণ পেন্সিলটার ব্যবহার করতে চাইছিল, তাই সে পেন্সিল দিয়ে চকলেট এঁকে ফেলে, আর কিছুক্ষণ পর চকলেট সত্যি সত্যি তার সামনে প্রকট হয়ে যায়। এটা দেখে কিরণ খুব খুশি হয়ে যায়। এরপর সে নিজের জন্য খাবার তৈরি করতে লাগে। কিছুক্ষণ পর সেটাও সামনে প্রকট হয়। তারপর নিজের জন্য কাপড় আঁকতে শুরু করে, সেটাও সামনে প্রকট হয়। এরপর কিরণ গ্রামবাসীদেরও সাহায্য করতে শুরু করে, আর সমস্ত গ্রামবাসীরা ওকে খুব পছন্দ করতে শুরু করলো। কাকু কাকিমা এটা দেখে খুব আশ্চর্য ও চিন্তায় পড়ে যায়, আর ওকে জিজ্ঞাসা করে, খোকে কিরণ, আমায় একটা কথা বল, আজকাল তুই সবার সাহায্য করিস, এইসব কি করে করিস? তুই কি কোনো ধনসম্পদ পেয়ে গেছিস নাকি? না কাকিমা, আমি তো এমনি এইসব করে দিই। মারে, আমি তো তোর নিজের মায়ের মতো, তুই কি আমাকেও বলবি না আসল কথাটা? বাড়ির লোকেদের কাছে কথা লুকোনোর কি আছে? কিরণ খুব ভাবুক হয়ে পড়ে আর সমস্ত কথা কাকু কাকিমাকে সব বলে ফেলে। এটা তো খুবই ভালো কথা, কিন্তু একবার আমাকেও তো দেখাও ওই পেন্সিলটা কি করে কাজ করে। কিরণ পেন্সিলটা তাদের সামনে নিয়ে আসে আর তাদের দেখায়।
মারে, একবার আমাকে দেখা তো দেখি কিভাবে ব্যবহার করিস। কিরণ একটা আমের ছবি এঁকে দেখায়, আর কিছুক্ষণ পরই সেই আমটা সবার সামনে প্রকট হয়। কাকু কাকিমা এইসব দেখে খুব আশ্চর্য এবং খুব খুশি হয়ে যায়, আর হঠাৎ করে কিরণের হাত থেকে ওই পেন্সিলটা কেড়ে নেয়। কিরণ কাঁদতে শুরু করে আর তার পেন্সিল চাইতে থাকে, কিন্তু কাকু কাকিমা তাকে পেন্সিল দেয় না, আর কিরণের গালে এক চড় মারে হাসতে হাসতে। এবার এই পেন্সিলটার সাহায্যে আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। ঠিক বলেছ, এবার আমরা আমাদের সব স্বপ্ন পূরণ করব, আর অন্যদের ছোট দেখাবো, আর ওদের উপর রাজত্ব করব। কাকু তাড়াতাড়ি করে সোনার পয়সা এঁকে ফেলে, কিন্তু তা আর প্রকট হয় না। তারপর কাকিমা তার হাত থেকে পেন্সিল কেড়ে নেয়। এরপর সে নিজে চেষ্টা করে তৈরি করার, কিন্তু তখনও কিছু জিনিস প্রকট হয় না। কাকু ভাবলো যে পেন্সিলটা পরি হয়তো শুধু কিরণকেই দিয়েছে, তাই এটা শুধু সেই তৈরি করতে পারবে, আর কিরণকে হুমকি দেয় যে এবার ছবি আঁকো, নাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো। কিরণ খুব ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যদি সে ছবি না আঁকে তাহলে কাকু কাকিমা তাকে মেরে ফেলবে। তাই শেষে কিরণ ছবিটা আঁকলো, কিন্তু সোনার পয়সা নয়, বরং পরীর ছবি এঁকে দেয়। যখনই কিরণ পরীর ছবি আঁকলো, পরী প্রকট হয়ে যায় রেগে গিয়ে। তোমরা কি ধরনের কাকু কাকিমা? যে মেয়েটা গোটা গ্রামের সাহায্য করলো, তোমাদের নিজের মা বাবার মতো ভালোবাসা দিল, তোমরা তাকেই প্রাণে মারার হুমকি দিচ্ছ? আমাদের ক্ষমা করে দাও, এর মধ্যে ভালো দেখতে পাইনি। এ তো মন থেকে খুবই ভালো মেয়ে, আমরাই এর মা বাবা হওয়ার যোগ্য হয়ে উঠতে পারিনি। কাকু আর কাকিমা কাঁদতে শুরু করলো, আর কিরণের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইতে শুরু করলো। কিরণও তাদের ক্ষমা করে দিল। পরি সেই পেন্সিলটা আবার কিরণকে দিয়ে দিল। কিরণ, এটা শুধু তোমারই পেন্সিল। যেভাবে তুমি আগে সবার সাহায্য করছিলে, সেইভাবে পরেও করবে কিন্তু। থ্যাংক ইউ পরি দিদি, আমি এটা দিয়ে সবার সাহায্য করব। আগের মতো কিরণ সবার সাহায্য করতে শুরু করে দিল, আর তার কাকু কাকিমাও ওকে নিজের মেয়ে ভেবে খুব ভালোবাসতে শুরু করলো। মিরপুর গ্রামে এক দম্পতি বাস করত, যাদের নাম রুক্মিণী ও শ্যাম ছিল। ওরা দুজন খুব দয়ালু ও ভালো মানুষ ছিল। ওরা দুজন জঙ্গল থেকে কাঠ এনে বাজারে বিক্রি করত, আর কিছু কাঠ বাড়ি নিয়ে আসতো, যা ওরা জ্বালানি হিসেবে ব্যবহার করে রান্না করত। ওই গ্রামে সকলে কাঠ জ্বালিয়ে খাবার বানাতো, তাই সকলের কাছেই মাচিস থাকতো। এটারই লাভ উঠিয়ে এক লোভী ব্যবসায়ী নকল মাচিস বিক্রি করতে শুরু করলো, যার অর্ধেকগুলো কাঠি জ্বলতো আর অর্ধেক জ্বলতো না। আরে লালা, আর কত লুটবে মানুষকে? অন্তত করে মাচিসটা তো ভালো দাও, অর্ধেক কাঠি তো জ্বলতেই যায় না। দেখো শ্যাম, তোমার কাঠ কিন্তু আমার মাচিস দিয়েই জ্বলে। আমি মাচিস না বিক্রি করলে তোমার কাঠ কিন্তু কোনো কাজে লাগবে না। লোভ কিন্তু খুব খারাপ জিনিস লালা, একদিন তোমার খুব ক্ষতি হয়ে যাবে, দেখে নিও। নেওয়ার হলে মাচিস নাও, না হলে আমার সময় নষ্ট করো না, যাও এখান থেকে। শ্যাম লালাকে অনেকবার বুঝিয়েছিল, কিন্তু লালা ওর কথা কখনোই বুঝতো না। একদিন শ্যাম আর রুক্মিণী জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিল। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, আর দুজনে একটা গাছের তলায় দাঁড়িয়ে পড়ে। এখন আবার বৃষ্টি কেন শুরু হয়ে গেল? যদি কাঠগুলো যদি ভিজে যায় তাহলে তো আর জ্বলবে না। ঠিক বলেছ, এখনো তো গিয়ে রান্না করতে হবে। ওখানে এক বুড়ি মহিলাকে ওরা ভিজতে দেখতে পায়। এই শুনছো, ওখানে এক বুড়ি মা বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, আমাদের ওনার সাহায্য করা উচিত। হ্যাঁ চলুন। আপনি বৃষ্টিতে ভিজে যাচ্ছেন তো, আপনি আমাদের সাথে বাড়ি চলুন। চলুন। ধন্যবাদ বাবা, আজকাল কে কার সাহায্য করে বলো। শ্যাম আর রুক্মিণী ওই বুড়ি মাকে বাড়িতে নিয়ে আসে। আমি রান্না করছি, আপনার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে হয়তো। হ্যাঁ কাকিমা, আপনি এখানে বসুন, রুক্মিণী এক্ষুনি রান্না করে নেবে। রুক্মিণী কাঠ জ্বালানোর জন্য মাচিস জ্বালায়, কিন্তু মাচিস জ্বলছিলই না। ও অনেক চেষ্টা করে, কিন্তু জ্বলছিলই না।
আরে মাচিসটা তো জ্বলছেই না, আমি এখন রান্না করব কি করে? কি হয়েছে মা? এই মাচিসটা তো জ্বলছেই না, এখন আমি রান্না করব কি করে? এই নাও মা, এটা দিয়ে জ্বালাও। ধন্যবাদ কাকিমা। ওই মাচিস দিয়ে একবারেই উনুন জ্বলে গেল, আর রুক্মিণী রান্না সেরে শ্যাম আর কাকিমাকে খাবার খাওয়ালো। তোমরা আমার খুব সাহায্য করেছো। ভগবান সব সময় ভালো মানুষদের সাথে ভালোই করেন, তোমাদের সাথেও করবেন। তিনজনেই খাবার খেয়ে শুয়ে পড়ে। সকালে যখন শ্যাম আর রুক্মিণী ঘুম থেকে ওঠে, তখন এই বুড়ি কাকিমা ওখানে ছিলেন না। আরে কাকিমা কোথায় গেলেন? ভেতর থেকে রুক্মিণী চেঁচিয়ে ওঠে, এই যে শুনছো? শ্যাম ভেতরে যায় আর দেখে যে কাঠ দিয়ে ওরা কাল রান্না করেছিল সেই সব ছাই সোনা হয়ে গেছিল। এই দেখো সোনা, মনে হয় কাকিমার ওই মাচিস সোনা দেওয়া মাচিস বলে মনে হচ্ছে। হ্যাঁ, চলো তাহলে আরেকবার ব্যবহার করে দেখি যে এটা কাজ করে কি করে না। রুক্মিণী উনুনে কাঠ জাল দিয়ে চা তৈরি করে, আর যেই না ছাইটা ঠান্ডা হয়ে যায়, দেখা যায় যে কাঠের ছাইটা সোনা হয়ে গেছে। এটা তো সত্যি জাদুর মাচিস গো। হ্যাঁ, কিন্তু এটা শুধু আমরা কাজে লাগাবো না, গ্রামের সকলের জন্য কাজে লাগাবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ গো। শ্যাম আর রুক্মিণী ওই সোনা দিয়ে সকলেরই সাহায্য করে। কাউকে চাষের কাজে সাহায্য করে, তো কারুর রোগ ঠিক করতে সাহায্য করে। কিন্তু এই দেখে লালা খুব রেগে যায়, আর একদিন ও শ্যাম আর রুক্মিণীর বাড়িতে চুপি চুপি যায়, আর সেখানে কাঠের ছাইকে সোনা হয়ে যেতে দেখে, আর মনে মনে ভাবে যে ও এই মাচিস ওদের থেকে চুরি করে নেবে। রাতে যখন শ্যাম আর রুক্মিণী ঘুমোচ্ছিল, তখন লালা ওই মাচিসটা চুরি করে নেয়। এবার মজা হবে। এবার দেখো আমি এটা দিয়ে কতগুলো সোনা তৈরি করব, আর আরো ধনী হয়ে যাব। লালা নিজের ঘরে অনেক কাঠ নিয়ে আসে আর ঘরের মধ্যেই জ্বালিয়ে দেয়, যার ফলে পুরো ঘরটা দাউ দাউ করে জ্বলে যায়, আর সোনাও তৈরি হয় না। আরে এ কি হলো? আরে আমার তো সর্বনাশ হয়ে গেল, আমার তো পুরো ঘরটা ছাই হয়ে গেল। ওর আওয়াজ শুনতে পেয়ে শ্যাম আর রুক্মিণী ওখানে আসে। লালা, আমি বলেছিলাম তোমায় যে বেশি লোভ করা কিন্তু একদম ঠিক নয়, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন দেখো তোমার লোভের জন্য কি সর্বনাশ হলো। তাহলে এই কাহিনী থেকে আমরা শিখলাম যে আমাদের কাছে যতটা আছে তা সকলের সাথে মিলেজুলে ভাগ করে থাকা উচিত। ভাগ করে বাঁচলে জীবনে সুখ আরও বাড়ে, আর লোভ করলে শেষে নিজেরই লোকসান হয়ে যায়। সোনপুর নামের একটা খুবই সুন্দর গ্রাম ছিল, যেখানে একটা সোনার প্রাচীন মন্দিরও ছিল। মানুষের প্রচুর আস্থা ছিল, আর দূর দূর থেকে মানুষ দর্শন করতে আসতো। একবারের ঘটনা, রবি আর জিমি নামে দুই লোভী ওই গ্রামে এসে পৌঁছয়। আরে জিমি, তুই জানিস এই গ্রামে একটা সোনার প্রাচীন মন্দির আছে? কি বলছিস রে ভাই, সোনার মন্দির? হ্যাঁ, সব কিছু সোনা দিয়ে তৈরি। মূর্তিগুলো, মন্দিরের ঘন্টা, মন্দিরের সমস্ত জিনিসপত্র সোনা দিয়ে তৈরি। আমি দেখতে চাই এই মন্দিরটা। আমরা যাব, দেখি তো গিয়ে যে সোনার মন্দির আসলে দেখতে কেমন হয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওরা দুজন মন্দিরটা দেখতে চলে যায়। আরে বাহ, কি দারুণ মন্দির, কি চমকাচ্ছে! আমি বলেছিলাম না নজর সরাতে পারবি না? দেখ তো ভালো করে, কত সোনা এখানে, কোটি কোটি টাকার হবে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনেরই চোখ সোনা দেখে একেবারে লকলকিয়ে ওঠে। আমি কি ভাবছিলাম জিমি, যে আমরা যদি সোনা এইখান থেকে নিয়ে যাই কেমন হয়? আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু এত সোনা নিয়ে যাব কি করে?
কেউ যদি দেখে ফেলে ধরে ফেলবে। আমাদেরকে এখান থেকে খুব সাবধানে বেরোতে হবে। রাতে মন্দিরে কেউ থাকে না। আমরা রাতে চুপি চুপি মন্দিরে আসব, আর এখান থেকে সোনার মূর্তিগুলো আর বাকি সব জিনিসপত্র নিয়ে গ্রামের পুল দিয়ে বাইরে চলে যাব। হ্যাঁ, এটাই ভালো হবে। রাতে সব গভীর ঘুমে থাকবে আর আমরা চুপচাপ বেরিয়ে চলে যাব। দুজনেই রাত্রি হওয়ার অপেক্ষা করে। আর রাতে পুরোহিত মশাই নিজের বাড়ি চলে যাওয়ার পর রবি আর জিমি মন্দিরে পৌঁছয়। তুই আশেপাশে দেখে নিয়েছিস তো? কেউ নেই তো এখানে? হ্যাঁ হ্যাঁ, দেখে নিয়েছি, কেউ নেই এখানে। এবার তাড়াতাড়ি করো, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। ওরা দুজনে ভগবানের মূর্তি আর বাকি সব সোনার জিনিসগুলোকে বস্তায় ভরে গ্রামের বাইরে যাওয়ার সেই পুলের কাছে গিয়ে পৌঁছয়। দেখ, কেউ জানতেও পারলো না, আর আমরা জিনিসপত্র নিয়ে চলেও এলাম। হ্যাঁ, এ থেকে অনেক টাকা পেয়ে যাব আমরা, আর অনেক ধনী হয়ে যাব। চলো চলো, এখান থেকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাই। ওরা দুজন যেই না পুলের উপর দিয়ে হাঁটতে শুরু করে, পুলটা নড়তে শুরু করে। ওরা দুজন কখনো এই দিকে তো কখনো ওই দিকে যেতে থাকে। এই পুলটা এত কেন নড়ছে? আমরা পড়ে যাব। আরে এসব কি হচ্ছে? আমি তো পুলটা নাড়াচ্ছি না, এটা এটা এমনি এমনি নড়ে যাচ্ছে। পুলটা ওদের দুজনকে রাস্তা পার করতে দেয় না, আর হঠাৎ পুলটা আকাশের দিকে উড়তে শুরু করে, আর দুজনেই পুলের সাথে আকাশের দিকে উড়তে শুরু করে। আরে আরে, এটা কি হচ্ছে? কেউ কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাদের, আমরা পড়ে যাবো এখান থেকে। উপর থেকে ওরা যেই না নিচের দিকে নেমে আসে, পুলটা উধাও হয়ে যায়, আর ওরা দুজনে মাটিতে ধপাস করে পড়ে যায়। আর ওদের দুজনের আওয়াজ শুনে কিছু গ্রামবাসী বাইরে বেরিয়ে আসে। তোমরা দুজনে এত চিৎকার কেন করছো এত রাত্রে? আরে পুরোহিত মশাই, এই পুলটা নিজে থেকেই এখান থেকে উধাও হয়ে গেছিল, দেখুন। পুলটা তো এখানেই আছে, এসব কি? দুজনে যখন পিছনে ফিরে তাকায়, তখন তারা দেখে পুল ওখানেই আছে। দুজনেই নিজেদের চোখ ঘষতে থাকে। এটা কি করে হতে পারে? এক্ষুনি তো এই পুলটা উধাও হয়ে গেছিল, আমরা নিচে পড়ে গেছিলাম। এসব কি হচ্ছে আমাদের সাথে? তোমরা দুজনে কোনো পাপ বা খারাপ কাজ করেছো নাকি? দুজনে একে অপরের দিকে তাকায়। আপনি কি করে জানতে পারলেন পুরোহিত মশাই? কারণ এটা একটা জাদুর পুল। পাপ বা খারাপ কাজ যারা করে তারা এখান থেকে সহজে বেরিয়ে যেতে পারে না, তাদের জন্যই পুলটা উধাও হয়ে যায়। যদি তোমরা ভালো হতে তাহলে পুলটা উধাও হতো না। আমাদেরকে ক্ষমা করে দিন পুরোহিত মশাই, আমরা সোনার মন্দির থেকে মূর্তি আর কিছু সোনার জিনিস চুরি করেছিলাম আর গ্রাম থেকে পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই পুলের ব্যাপারে আমরা কিছুই জানতাম না। হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি যে খারাপ কাজের পরিণাম সবসময় খারাপই হয়। আমরা আজকের পর থেকে চুরি, লোভ আর বেইমানি কখনো করব না। তাহলে দেখলে বন্ধুরা, ওই জাদুর পুলের জন্য ওরা দুজন ওই গ্রাম থেকে মূর্তি চুরি করতে পারল না। আর ওরা বুঝতে পেরে গেল যে খারাপ কাজের পরিণাম খারাপই হয়। এইভাবেই আমাদেরও আমাদের জীবনে সত্যের পুলি তৈরি করা উচিত, যার ফলে আমরা কখনো যেন ভুল পথে না চলে যাই। রহিমপুর নামক একটি গ্রামে কেশব আর তার পরিবার বাস করত। কেশব একজন শাকসবজির কন্ট্রাক্টর ছিল, যে আলাদা আলাদা গ্রামে এবং উৎসবে সবজি পৌঁছে দেওয়ার কাজ করত। কেশব মন থেকে একজন খুব ভালো মানুষ ছিল, আর সব গ্রামবাসীদের সাহায্যও করত। কেশব তার মালিক চম্পক বাবুর কাছে কন্ট্রাক্টরের কাজ করত, আর গাড়ি নিয়ে প্রত্যেক গ্রামে অর্ডার পৌঁছতে যেত। মালিক, আজ একটা বাচ্চাদের অনুষ্ঠানে সবজি পৌঁছে দেওয়ার জন্য অর্ডার পেয়েছি। তাই সব সবজি তৈরি আছে তো? হ্যাঁ, তৈরি আছে। যাও, গিয়ে তাড়াতাড়ি অর্ডার দিয়ে এসো। কেশব সবজির দিকে তাকালো আর বলল, এসব কি মালিক? অর্ধেকের বেশি সবজি তো খারাপ হয়ে গেছে। এগুলো আমি কি করে নিয়ে যেতে পারি? প্রত্যেকবার যদি আমরা তাজা সবজি দিতে শুরু করে দিই তাহলে আমাদের মুনাফা কি করে লাভ হবে? তুমি কিছু কথা না বলে এই সবজিগুলো পৌঁছে দাও। এটা একটা বাচ্চাদের অনুষ্ঠান মালিক, বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। আমি এই পাপটা মোটেই করতে পারবো না। যদি তুমি অর্ডার না দিতে যাও তাহলে আমি নিজে চলে যাব,
আমি নিজের মুনাফা তোমার জন্য থামিয়ে রাখতে পারি না। আপনি না হয় আমার বেতন থেকেই টাকাটা কেটে নিন মালিক, কিন্তু তাজা সবজি দিতে হবে। যদি তুমি নিজের লোকসান করতে চাও তাহলে করতে পারো, আমি তোমার অর্ধেক বেতন কেটে রেখে নিচ্ছি। যাও, তাজা সবজি নিয়ে গিয়ে অর্ডারটা দিয়ে এসো। কেশব তাজা সবজিগুলো নিয়ে অনুষ্ঠানে পৌঁছে দিয়ে আসে আর অর্ধেক বেতন নিয়ে বাড়িতে ফিরে আসে। কি হয়েছে গো, তোমার মনটা খারাপ লাগছে? কেশব নিজের সব ঘটনা তার স্ত্রীকে শুনিয়ে দেয় আর অর্ধেক বেতনের টাকাটাও দেখায়। যদি আমি তোমায় কিছু বলি, আমার কথা শুনবে? হ্যাঁ, বলো না। যদি আমরা নিজেরা ফসল ফলাতে শুরু করি, তাহলে আমাদের নিজেদের অর্ডার পৌঁছে দিই, তাহলে কাউকে আর খারাপ সবজিও খেতে হবে না, আর আমাদের অনেক মুনাফাও হয়ে যাবে। বাহ সীমা, তুমি তো আজ লক্ষ টাকার কথা বলে দিলে গো। আমরা বাড়ির পেছনের ওই জমিটাতে ফসল লাগাতে শুরু করব, আর স্কুলে আর বাচ্চাদের নানা অনুষ্ঠানে বিক্রি করে দেব। তাহলে বাচ্চাদেরকে কখনো খারাপ সবজি আর খেতেই হবে না। কেশব আর সীমা ভালো বীজ বাজার থেকে কিনে নিয়ে আসে আর সেগুলো নিজেদের জমিতে পুঁতে দেয়। কেশব আর সীমা রোজ খেয়াল রাখতো যাতে সবজি যেন পরিষ্কার এবং পোকা থেকে সুরক্ষিত থাকে। তারা তাদের জমির যত বেশি সম্ভব দেখাশোনা করত, আর কিছু সময়ের মধ্যেই তাদের লাগানো ফসল একদম টাটকা সবুজ আর খুব বড় হয়ে গেল। এই দেখো সীমা, আমাদের ফসল দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এবার আমি এগুলো বাচ্চাদের অনুষ্ঠানে বিক্রি করে আসি, ঠিক আছে? কেশব সবুজ সবুজ আর তাজা সবজি বাচ্চাদের অনুষ্ঠানে দিয়ে আসে। সব বাচ্চারা এই সবজি খেয়ে আনন্দে মেতে ওঠে আর কেশবকে ধন্যবাদ জানাতে আসে। কেশবও খুব খুশি ছিল, কারণ সে তার কাজে বেইমানি করেনি। আরে সীমা, শুনছো? কোথায় গেলে? হ্যাঁ, আসছি। কি হয়েছে গো? দেখো, আমি আরো 2টো অর্ডার নিয়ে এসেছি। সবাই আমাদের সবজি খেয়ে খুব খুশি হয়েছে। এটা তো হওয়ারই ছিল গো। তুমি কত কষ্ট করে পুরো মন দিয়ে সবজি চাষ করেছিলে। এই সব কিছু আমি একা করিনি, আমরা দুজনে মিলে করেছি। কেশবের সফলতা দেখে চম্পকবাবুর খুব ঈর্ষা হতে লাগলো। সে ভাবলো যে সে কেশবের সব ফসল নষ্ট করে দেবে। চম্পকবাবু রাত্রে লুকিয়ে কেশবের জমিতে পৌঁছে যায় আর পুরো জমিতে আগুন লাগিয়ে দেয়। এবার আমিও দেখছি ও কি করে সবজিগুলো নিয়ে যায় কালকে। আমার সমানে আসার চেষ্টা করছিল বেটা। সকালে কেশব আর সীমা যখন তাদের জমিতে আসে, এসে দেখে সব ফসল পুরোভাবে কালো হয়ে গেছে। আরে, এসব কি হয়ে গেল আমাদের জমিতে? আমাদের ফসলে আগুন কি করে লাগলো? হে ভগবান, এবার আমি বাচ্চাদের জন্য সবজি কি করে পৌঁছতে যাব? তখনই সেখানে মমতা দেবী তাদের সামনে প্রকট হন। বৎস, তুমি দুঃখ পেও না, তুমি তো সর্বদা বাচ্চাদের জন্য ভালো চেয়ে এসেছো। আমি হলাম মমতা দেবী, আর আমি তোমাদের কাজ দেখে খুব প্রসন্ন হয়েছি। আমি তোমাদের বরদান দিচ্ছি যে তোমাদের জমির ফসল আর কখনো নষ্ট হবে না, সেগুলো সব সময় তাজা আর টাটকা হয়ে থাকবে। আর যে কেউ এর ক্ষতি করতে চাইবে তার নিজেরই খুব ক্ষতি হয়ে যাবে। দেবীর আশীর্বাদে কেশবের জমি আবার আগের মতো সবুজ রঙে ভরে যায় আর কেশব বাচ্চাদের অর্ডার পুরো করে দেয়। সেদিন রাতে চম্পকবাবু আবার কেশবের জমিতে আসে। এই জমিটা আবার আগের মতো সবুজ রঙে কি করে ভরলো? এইবারে আমি ফসলগুলোয় পোকা লাগার ওষুধ মিশিয়ে দিই। যদি কেউ ফসল খেয়ে থাকে তাহলে অসুস্থ হয়ে পড়বে, আর এ থেকে কেশবের নাম খুব বদনাম হয়ে যাবে। হ্যাঁ। চম্পকবাবু কেশবের ফসলে পোকা লাগার ওষুধ মিশিয়ে দেয়, আর পরের দিন সকালে কেশব সেই সবজিগুলো স্কুলে পৌঁছে দিয়ে আসে, যে স্কুলে মালিকের ছেলেও পড়াশোনা করত। সবজি খেয়ে মালিকের ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে, কিন্তু বাকি বাচ্চাদের কিছু ক্ষতি হয় না। আরে, আমার ছেলের হঠাৎ কি হয়ে গেল? হ্যাঁ, আরে কি হয়েছে বাবা? মালিক, এই সব কিছু আপনার জন্য হয়েছে। আপনি বাচ্চাদের ব্যাপারে কিছু না ভেবে গোটা ফসলে ওষুধ মিশিয়ে দিলেন, যে জন্য আজ আপনার নিজের ছেলেকে ভোগ করতে হচ্ছে। কেশব, আমায় ক্ষমা করে দাও। আমি এবার বুঝতে পেরে গেছি, যদি তুমি কারোর সাথে কিছু খারাপ করে থাকো তাহলে তোমার সাথেও কিছুই ভালো হতে পারবে না। এবার আমার ছেলেকে সুস্থ করে দাও। আমার কর্মের শাস্তি আমার ছেলেকে যেন না ভোগ করতে হয়। ডাক্তার বলেছে একে রোজ তাজা আর টাটকা সবজি খাওয়াতে হবে,
তারপর তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি রোজ আপনাকে সবুজ আর টাটকা সবজি বাড়িতে পৌঁছে দিয়ে যাব মালিক। চম্পকবাবুর এত কিছু খারাপ করা সত্ত্বেও কেশব রোজ তাকে টাটকা টাটকা সবজি দিয়ে আসতো, যেগুলো খেয়ে তার ছেলে আগের মতো আবার সুস্থ হলো। যদি আপনার উদ্দেশ্য ভালো হয়, আপনি একদিন নিশ্চয়ই সফল হয়ে উঠবেন। কারো কিছু খারাপ ভেবে আপনার কখনো কিছু ভালো হতে পারে না।